এগুলোর ইমপ্লিমেন্টেশন হচ্ছে পরে এই সরকার আমলে কিছু নতুন অ্যাপ্রুভাল হয়েছে। এটা আমি বিদ্যুতের ক্ষেত্রে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যতগুলো টেন্ডার হয়েছে সেই টেন্ডারের ভিতরে কিন্তু 50% কাজ সামিট গ্রুপ পেয়েছে। যদি আমি নিজে দেশে ছিলাম না তবু সামিট গ্রুপ পেয়েছে এবং কোনো পক্ষপাতিত্ব হয় নাই, কোনো পক্ষপাতিত্ব হয় না, এখনো হচ্ছে না। এটা একটা উদ্যোগ ছিল। দ্বিতীয়ত আমরা যেটা করেছিলাম সেক্ষেত্রে আমার মনে হয় বর্তমান সরকার আরো কিছু নজর দিতে পারে, সেটা হলো ডিমান্ড ম্যানেজমেন্ট। যে কারণে আমরা স্ট্যাগারিং করা বা এই যে 8টা পর্যন্ত দোকানপাট বন্ধ করা, তারপরে ফ্লোরেসেন্ট কি বলে এনার্জি সেভিং বাল্ব, এটা সরকারও কিন্তু এটা বজায় রেখেছে, আরো বড় আকারে ইমপ্লিমেন্ট করছে আর কি। তো এখানে এই কতগুলো উদ্যোগ আমাদের ছিল। আর বাকি যে রেগুলেটরি রিফর্মস ইত্যাদি এইগুলো দিস ইজ এ প্রসেস, ইট ইজ এন অনগোয়িং প্রসেস। এখন যে মেকানিজমটা এখানে আমার যেটা আর কি, যে কমিশন আমরা করেছিলাম সেই কমিশনে যে থাকতে লাগবে এমন কোনো কথা না। তবে আমার যেটা হচ্ছে যে ইনফ্যাক্ট অর্থমন্ত্রী মহোদয় একবার বলেছিলেন না যে রেগুলেটরি রিফর্মস যেটা কমিশন করা হয়েছিল তার চাইতে মোর পাওয়ারফুল বডি একটা সেট আপ করা হবে রেগুলেটরি রিফর্মস ইন্ট্রোডিউস করার জন্য বা ইমপ্লিমেন্ট করার জন্য। রেগুলেটরি রিফর্মস এর প্রয়োজন বাংলাদেশে, সেইটার উদ্যোগটা এখন পর্যন্ত বাস্তবায়িত হয় না। সেখানটা হচ্ছে আমার ইয়েটা আর কি। আমি বলছি না যে ওই একই কমিশন থাকা দরকার আর কি। মানে এটা ওখানে তো আরো একজন লোক দিয়ে ওটাকে কার্যকর রাখাও, ওইটা হোক বা রিকনস্টিটিউট করা হোক বা টার্মস অফ রেফারেন্স কোনো পরিবর্তন আনা দরকার হলে সেটাও আনা হোক। এর মধ্যে হয়তো এখন বর্তমান পরিস্থিতিতে হয়তো পার্লামেন্টের রিপ্রেজেন্টেটিভস এখানে আসতে পারেন, যেটা অবভিয়াসলি আমাদের বাংলাদেশে যেন এটা কাজ করে। আজিজ ভাই, আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই আপনার কাছে, যে এখন বারবারই শোনা যাচ্ছে যে বাংলাদেশে বিনিয়োগের জন্য যেসব পটেনশিয়াল সেক্টর আছে সেগুলোর মধ্যে ঠিক মানে তৈরি পোশাকের পরপরই যেটা হতে পারে, মানে এটা চারিদিকে বলা বলি হচ্ছে, সেটা হলো আইটি সেক্টর। জি, আপনি এটাকে কিভাবে দেখছেন? এটা থেকে একটু হোলিস্টিক ভাবে আর একটু বড়ভাবে যদি চিন্তা করি, বাংলাদেশের আর আমরা তো ডিজিটাল বাংলাদেশের ক্যাম্পেইনের মধ্যে আছি। আমাদের কোম্পানির একটা সামিট কমিউনিকেশনস লিমিটেড ফাইবার অপটিক লে করছে অল ওভার বাংলাদেশ। বাট ওটা থেকে অন্য ইস্যু যদি আসি, বাংলাদেশের আমি কি দেখছি সবচেয়ে বেশি বাধা এর পরের উন্নয়নে। মানে এখন কিন্তু একটা ধাপ আমরা এগিয়ে যাব, $1000 পার ক্যাপিটাল ইনকামে চলে যাব এই ধাক্কাতে। কিন্তু তারপরে যে বাধাটা আসবে, সে বাধাটা আপনি যেটা বললেন সেটার সাথে কিছুটা মিলে, সেটা হলো শিক্ষা। আমাদের দেশের কোয়ালিটি অফ এডুকেশন আমাদের দেশের কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে যায়নি। আমি খালি ইংরেজি শিক্ষার কথা বলছি না, চিন্তা শক্তির যে বিকাশ সেটা আমাদের শিক্ষা ব্যবস্থাতে এখনো ওরকম ভাবে প্রবর্তন করা হয়নি। এটা কিন্তু সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারে চলে গেলাম, ফ্রম ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। বহুত অবকাঠামোর প্রবলেমটা কিছুটা সলভ করতে পারলেও শিক্ষার অবকাঠামোটা এটা আরো লং টার্ম, এবং এটার প্রতি সরকারের এবং জনগণের সবার দৃষ্টি দেওয়া একান্ত প্রয়োজন হয়ে গেছে। কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাতে চিন্তা করার এবং চিন্তার সমস্ত কিছুর সমস্ত রকম উদ্যোগ, এন্টারপ্রেনারশিপ বলেন, আর স্যার একটু আগে যেটা বলছিলেন যে কম্পিটেন্স অফ আওয়ার গভর্নমেন্ট অ্যান্ড অফিসিয়ালস, সেখানের কথা বলেন, এটা কিন্তু আসবে শিক্ষার মাধ্যমে। সেই শিক্ষা যদি উন্নয়ন ঘটে তাহলে পরে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন দেখা হচ্ছে সেটার দিকে আমরা যেতে পারবো, ওটা ওই পর্যায়ে। মানে আমি জানতে চেয়েছিলাম যে পটেনশিয়ালটা কতখানি, মানে আপনি অবশ্যই আমি আপনার সঙ্গে একমত, শিক্ষাটা একটা বড় ব্যাপার, স্কিল লেবার, এবং এটা একদম খুবই টেকনিক্যাল একটা সেক্টরের দিকে যাচ্ছি, যে হয়তো তৈরি পোশাকটা আমরা অন্যভাবে ম্যানেজ করতে পেরেছি, চিপ লেবার বা হোয়াটএভার। এখানে এখন কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে, বিশেষ করে মিড লেভেল ম্যানেজমেন্ট এন্ড আপওয়ার্ড, সেখানে কিন্তু ইন্ডিয়া থেকে বা শ্রীলঙ্কা অন্য জায়গা থেকে হায়ার করতে হচ্ছে। এই জায়গাও একটা বড় একটা আমাদের গ্যাপ রয়ে গেছে, আমরা তৈরি হইনি আসলে। মানে সারা দুনিয়া হয়তো আমাদেরকে দেওয়ার জন্য তৈরি হচ্ছে, কিন্তু আমরা তৈরি না। তা আপনি এই সেক্টরটা নিয়ে, মানে তারপরেও কালকে আপনার প্রেজেন্টেশন করতে হবে, তারপরে বলতে হবে বাংলাদেশ এখনই বিনিয়োগের কনভিন্স করতে হবে আর কি। আমি ওখানে আমার একটা আছে, আমি কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলি না, কারণ সেখানে একটা মানসিকতা কিংবা একটা চিন্তার পরিবর্তন আমার মনে হয় আমাদের প্রয়োজন। বাংলাদেশের কিন্তু এখন আমরাই অনেক ইনভেস্ট করার কেপেবল, যেটা আপনাকে বলছিলাম যে তারল্য আমাদের বাজারে আছে, সে তারল্য provides enough opportunity to invest. কেন তাহলে বাংলাদেশে যে ইনভেস্টমেন্টটা, মানে লোকাল ইনভেস্টমেন্টটা স্যার বাড়ছে না কেন? এটা বাড়ছে তো,
বাড়ছে। কিছুদিন মানে শুধু কি আমরা একটু থমকে গিয়েছিল আপনার গ্যাসের অভাবে, বিদ্যুতের অভাবে। গ্যাস এবং বিদ্যুতের অভাব যদি হয় তাহলে এটার অল্টারনেটিভ যে এনার্জি হবে সেই এনার্জির কথা কিন্তু আমরা কখনো চিন্তা করিনি। আজকে যেরকম অনেকে শিক্ষার কথা চিন্তা করছে না, আজকের থেকে 5-7 বছর আগে আমাদের যে গ্যাসের এরকম অভাব হবে এবং বিদ্যুতের এরকম অভাব হবে, আমাদের দূরদর্শিতার অভাব, মানে সেটার জন্য একটু থমকে গেছে। আপনি দেখেন, আপনি যদি গত 3 মাসের বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্স দেখেন, আপনি দেখবেন কিরকম ভাবে লেটার্স অফ ক্রেডিট ওপেন হয়েছে এবং মোস্ট অফ দেম আর ফর ক্যাপিটাল গুডস। আজকে বিদ্যুতের জন্যই তো আপনার $1 বিলিয়ন লেটার্স অফ ক্রেডিট ওপেন হতে হবে। তারপরে আপনি যত বড় বড় অবকাঠামো বলা হচ্ছে, ইন্ডাস্ট্রিগুলিতে আবার যেভাবে লোকজন যখন দেখছে যে না গ্যাস পাওয়া যাবে, ইন্টারন্যাশনাল বাজার মুক্ত হয়েছে, মানে ইন দ্য সেন্স দ্যাট ইট হ্যাজ কাম আউট অফ রিসেশন, ইট ইজ এগেইন মুভিং টুয়ার্ডস প্রগ্রেস, তখন কিন্তু বাঙালি জাতি আবার জেগে উঠেছে। আপনি গত 3 মাসে বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্স দেখেন, আই এম শিওর স্যার উড বি বেটার অ্যাকোয়েন্টেড উইথ ইট। জি, আমি আপনাকে আমি এই জায়গায় মানে থামিয়ে দিব যে বাঙালি জাতি জেগে উঠেছে, এত একটা মানে কি বলবো অ্যাসপিরেশন, মানে এরকম একটা জায়গায় রেখে আমি স্যারকে শেষ করতে বলবো, আমাদের হাতে সময় কম। আসলে বাঙালি জাতি জেগে উঠেছে এবং এই বাঙালি জাতির প্রতি বোধহয় অন্যরা আপনি অনেকগুলো আমাদের ডিফিকাল্টিস এর কথা বললেন, সেগুলোর পরেও আমাদের মানে সম্ভাবনার জায়গাটা যদি এক লাইনে বলেন, আমরা হয়তো কালকে সেমিনারে প্রেজেন্ট করতে পারি। আমি তো মনে করি নিশ্চয়ই আমাদের যে সম্ভাবনা এটা অত্যন্ত উজ্জ্বল। সম্ভাবনা বাস্তবায়নের ক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধকতা আছে, তবে সেটার কোনোটাই যে এই প্রতিবন্ধকতা যে অতিক্রম করাটা অসম্ভব কিছু না। কিছু কিছু ক্ষেত্রে তার মূল শক্তিটা আসলে মূল শক্তি তো মানুষ, যে কোনো দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হচ্ছে মানুষ এবং এদেশি মানুষ। এবং সেখানে যে বৈদেশিক বিনিয়োগের যেটা প্রশ্ন হচ্ছে, এটাকে আমার মনে হয় যে আমরা বাদ দিতে পারি, কারণ আমাদের যে রিকোয়ারমেন্ট আছে ইনভেস্টমেন্টের, কারণ এখানে যে সম্পদের কথা বলেছেন, যেমন এখন যে বিনিয়োগটা আমাদের বাড়ার একটা লক্ষণ দেখা যাচ্ছে, তো সেটার কিন্তু আবার রিজার্ভের উপর একটা চাপ পড়বে, কারণ আমাদের এক্সপোর্ট গ্রোথ যদিও গত 2-3 মাসে ভালো হয়েছে, এটা কতদিন সাস্টেইন হবে সেটা নিয়ে প্রশ্ন আছে। রেমিটেন্স গ্রোথ অনেকটা স্লো ডাউন করেছে। তো কাজে বৈদেশিক বিনিয়োগটাকে আমরা ঠিক বাদ দিতে পারি না, তাদেরকে আমাদের নজরে রাখতে হবে। তবে আমি মনে করি যে আমাদের এখন যে আমি কিন্তু বৈদেশিক বিনিয়োগের বিরুদ্ধে না, আমি বিনিয়োগের পক্ষে। ভালো বিনিয়োগের অবস্থান থাকলে সবাই এবং একটা বৈদেশিক বিনিয়োগের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি বৈদেশিক বিনিয়োগের উপরে বেশ অনেকদিন গবেষণা করেছি। বৈদেশিক বিনিয়োগের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে স্থানীয় বিনিয়োগ যদি না হয় তাহলে বিদেশিরা বিনিয়োগ করে না, কারণ স্থানীয় বিনিয়োগটা সিগন্যাল দেয় যে দেশের বিনিয়োগ বান্ধব পরিবেশটা। স্যার, আমি খুবই চমৎকার একটি লাইন পেয়েছি, আমি শেষ করবো এই জায়গায়, যে আসলে আমরা যতই বৈদেশিক বিনিয়োগ যেটা বলছি যে আকর্ষণ করার জন্য, কিন্তু প্রথমে দেশি বিনিয়োগটা আগে দেখানো দরকার। সেখানে মানে আজিজ খানই একটা বড় উদাহরণ নন, আরো অনেক উদাহরণ সৃষ্টি হতে পারে, এটুকু প্রত্যাশা রেখে এবং কালকে যেই সেমিনারে আমাদের বাংলাদেশকে উপস্থাপন করা হবে সেটার জন্য আগাম অভিনন্দন জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন।